আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বেস্ট এডুকেটেড। আশা করছি প্রতিদিনের মতো সুস্থ আছেন এবং সুন্দর আছেন। ভিউয়ার্স, আজকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব, সেই সাথে ইম্পারেটিভ সেন্টেন্স রিলেটেড 50 এক্সাম্পলস উইথ দেয়ার বাংলা মিনিং নিয়ে চলে এসেছি। আমরা আমাদের বিগত ভিডিওতে দেখতে পেয়েছিলাম ডিক্লারেটিভ সেন্টেন্স অ্যান্ড ইন্টারোগেটিভ সেন্টেন্স উইথ দেয়ার এক্সাম্পল উইথ বাংলা মিনিং। তাহলে আজকে আমরা ভিডিওটি শুরু করছি। First and foremost, we should have to know that what's the definition of imperative sentence. সর্বপ্রথম আমাকে জানতে হবে, আপনাকে জানতে হবে imperative sentence অর্থাৎ অপরিহার্য বাক্য মানে কি? Okay, an imperative sentence is a type of sentence. একটি অপরিহার্য বাক্য হলো এমন এক ধরনের বাক্য that gives a direct command, request, advice or instruction. যা আমাদেরকে সরাসরি আদেশ, অনুরোধ, নির্দেশনা ইত্যাদি দিয়ে থাকে। It's used to convey a sense of urgency or importance. যেটা সাধারণত গুরুত্বারোপ বা জরুরি কিছু বোঝাতে ব্যবহৃত হয়ে থাকে। Imperative sentences often lack a subject. Imperative sentences সাধারণত প্রায়শই একটা সেন্টেন্সের যে বাক্য দিয়ে সেন্টেন্সের যে সাবজেক্ট দিয়ে শুরু হয় সেই সাবজেক্টটা থাকে না, অর্থাৎ সেই জিনিসটার অনুপস্থিতি দেখা যায়, ওই জিনিসটা আছে বাট উজ্জ্ব থাকে বা অদৃশ্য থাকে। এটার কারণ কি? বিকজ দে আর ফোকাসড অন দ্য অ্যাকশন বিং কনভেড, কারণ তারা ওই ব্যক্তির থেকেও সেই ব্যক্তির কাজের প্রতি বেশি জোর দিয়ে থাকে। মানে আপনি যদি কারো দ্বারা কোনো কিছু করাতে চান, সেই ক্ষেত্রে আপনি তার নাম মেনশন করা লাগবে না, তার নামের পরিবর্তে সর্বনাম ব্যবহার করা লাগবে না, মিন্স নাউনের পরিবর্তে প্রনাম ব্যবহার করা লাগছে না। আপনি তার দ্বারা যা করাবেন ঠিক সেই জিনিসটা মেনশন করে দিলেন। আর আমরা এই জিনিসটা কখন করি? যখন আমাদের খুব মেয়ারলি আর্জেন্ট থাকে, খুব দরকার হয়ে যায়, আমাদের কারণ নাম বা নামের পরিবর্তে কখনো সর্বনাম অর্থাৎ প্রোনাউন ইউজ করার দরকার পড়ে না। আর এই জাতীয় বাক্যগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আশা করি বুঝতে পারছেন। ইজি টু আইডেন্টিফাই, তার মানে এই বাক্যগুলো চিহ্নিত করা বা বোঝা খুবই সহজ। আর এই বাক্যগুলো যেহেতু আমরা খুব দ্রুত শিখতে পারি এবং খুব সহজে চিহ্নিত করতে পারি, সেজন্য আমরা কিছু রুলস নিয়ে এসেছি। নাম্বার 1, লুক ফর এ ভার্ব দ্যাট স্টার্টস দ্য সেন্টেন্স। Imperative sentences usually begin with a verb. Imperative বাক্য সাধারণত একটি ভার্ব দিয়ে শুরু হয়ে থাকে। This is because এটার কারণ হলো they are giving a direct command or instruction. এরা সাধারণত সরাসরি আদেশ এবং নির্দেশনা দিয়ে থাকে। নাম্বার 2, notice the tone. আপনাকে স্বর পরিলক্ষিত করতে হবে, মানে গলার যে স্বর ভয়েস ওটা আপনাকে লক্ষ্য করতে হবে। Imperative sentences often have an authoritative or commanding tone. ইম্পারেটিভ বাক্যগুলোর মধ্যে প্রায়শই অনুমোদিত বা কমান্ডিং টোন পরিলক্ষিত হয়। They can also be polite or make a request. সেগুলো হতে পারে বিনয়ী বা অনুরোধ সংক্রান্ত বা জাতীয়। But they still carry a sense of urgency or importance. কিন্তু সেগুলো কোনো কিছুর গুরুত্বারোপ বা জরুরি বোঝাতে ব্যবহৃত হবে। নাম্বার 3, চেক ফর এ সাবজেক্ট। তাহলে সাবজেক্টটি দেখে নিন, পরীক্ষা করে নিন, মানে বাক্যের মধ্যে সাবজেক্ট আছে কিনা। ইন মোস্ট ইম্পারেটিভ সেন্টেন্সেস দ্য সাবজেক্ট ইজ আন্ডারস্টুড। অধিকতর অপরিহার্য বাক্যগুলোর মধ্যে কি সাবজেক্টটি বোঝা যায়, and not explicitly stated, যদিও এটি স্পষ্টভাবে বোঝা যায় না। It's often the person or group being addressed. এটি প্রায় একজন ব্যক্তি বা একটি গোষ্ঠী বা সম্পূর্ণ দলকে কি করে থাকে? সম্বোধন করে থাকে। নাম্বার 4, examine the punctuation. বিরাম চিহ্ন পরীক্ষা করুন। Imperative sentences
অপরিহার্য বাক্যগুলো টাইপিক্যালি সাধারণত এন্ড উইথ এ পিরিয়ড, একটা পিরিয়ডের মধ্য দিয়ে শেষ হয়, অর অ্যান এক্সক্লেমেশন মার্ক, অথবা একটি উদ্দীপনা চিহ্ন দিয়ে শেষ হয়ে থাকে। দ্য পিরিয়ড ইন্ডিকেটস, ওই পিরিয়ডটি সাধারণত নির্দেশ করে থাকে এ মোর নিউট্রাল টোন, একটা অধিকতর নিরপেক্ষ স্বরকে বুঝিয়ে থাকে। while যখন দ্য এক্সক্লেমেশন মার্ক, উদ্দীপনা চিহ্নটি ইন্ডিকেটস, নির্দেশ করে থাকে এ মোর ফোর্সফুল অর আর্জেন্ট টোন, অধিকতর শক্তিশালী এবং জরুরি স্বরটি প্রকাশ করে বা বোঝায়। তার মানে হলো, আপনি যখন কোনো ব্যক্তির সাথে কথা বলছেন, সেই ব্যক্তি যদি আপনার কাছে অনুরোধ বলেন, আদেশ বলেন, নির্দেশনা বলেন, এই ধরনের কোনো কিছু যদি তার উক্তি বা বাক্যর মধ্যে দিয়ে প্রকাশ করতে চায়, তখন অনেক সময় দেখা যায় প্রপার টোন ইউজ করতে না পারার কারণে সেই জরুরি মানে আর্জেন্সি অথবা ইম্পর্টেন্টনেস কমে যায়। আমরা বুঝতে পারি না আসলে ইজ ইট অ্যাসার্টিভ সেন্টেন্স অর ইম্পারেটিভ সেন্টেন্স। ইট লুকস লাইক এ নর্মাল সেন্টেন্স মিন্স ডিক্লারেটিভ সেন্টেন্স। তখন আমাদের কাছে মনে হয় না যে এই বাক্যটি আসলে কি ইম্পারেটিভ। যখন আমরা লিখিতভাবে দেখি বাক্যের শেষে এক্সক্লেমেশন মার্কটা দেওয়া আছে, তখন এই জিনিসটা ক্লিয়ার হয়ে যায় যে সত্যি ওই বাক্যটা, ওই টোনটা একটা ফোর্সফুল এবং আর্জেন্ট টোন ছিল। দ্যাট মিন্স এটা ছিল একটা ইম্পারেটিভ সেন্টেন্স। নাম্বার 5, pay attention to the context. Pay attention to the context. প্রসঙ্গটির উপর মনোযোগ দেন। আমরা যখন কনভার্স করি অথবা লিখিতভাবে কোনো কিছু প্রকাশ করি, সেই ক্ষেত্রে এক্সটেনশন অফ দ্য সেন্টেন্স আর ফোকাসনেস অফ দ্য সেন্টেন্স, ইম্পর্টেন্স অফ দ্য সেন্টেন্স, ঠিক আছে, আর্জেন্সি অফ দ্য সেন্টেন্স, এই জিনিসটা আপনাকে ক্যাপচার করতে হবে, আদারওয়াইজ আপনি কিন্তু সেন্টেন্স আইডেন্টিফাই করতে পারবেন না। লিখিতভাবে হলে সেক্ষেত্রে আমরা স্ট্রাকচার ফলো করে কিন্তু সেই জিনিসগুলো আমরা খুব সহজে ক্যাপচার করতে পারি। বাট আমরা যখন কথোপকথন করি, তখন হিউমার অফ দ্য সেন্স যখন আমাদের মিসিং হয়ে যায়, তখন আমরা কিন্তু এই জিনিসগুলো স্লিপ করে ফেলি। আসলে এটা কোন ধরনের সেন্টেন্স ছিল, আমি সেই অনুযায়ী কিভাবে রিপ্লাই করব। তো সে কারণে অবশ্যই কনটেক্সটের উপরে আমাদেরকে পে অ্যাটেনশন করতে হবে, ঠিক আছে। কনসিডার দ্য ওভারঅল কন্টেন্টস অফ দ্য সেন্টেন্স, একটা বাক্যের সামগ্রিক প্রসঙ্গের উপর বিবেচনা করুন। ইফ ইটস গিভিং এ ডিরেক্ট কমান্ড অর ইনস্ট্রাকশন, যদি এটি সরাসরি নির্দেশ অথবা আদেশ করে থাকে, ইটস লাইকলি অ্যান ইম্পারেটিভ সেন্টেন্স, এটি সম্ভবত কি অপরিহার্য বাক্য। তো আশা করি বুঝতে পেরেছেন ইম্পারেটিভ সেন্টেন্স কি এবং আমরা কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্স আইডেন্টিফাই করতে পারি, এটা নিয়ে আমরা খোলামেলা আলোচনা করেছি। এখন আমরা ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে কিছু কি দেখব, 50টি এক্সাম্পল দেখব এবং আপনারা রেগুলার সেগুলো ইউজ করে আপনাদের ইংরেজি বলার যে ফ্লুয়েন্সি সেটা বাড়াতে পারবেন, খুব সুন্দরভাবে আপনারা কনভার্স করতে পারবেন। আর বলে দিচ্ছি যে আপনারা যদি আমার ভিডিওটি ভালো লাগে, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সবার সাথে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। তাহলে আমরা এক্সাম্পলগুলো শুরু করছি। নাম্বার 1, প্লিজ ক্লোজ দ্য ডোর, দরজা বন্ধ করুন। তাহলে এই যে সেন্টেন্সটা, এটা শুরু হয়েছে কিন্তু ক্লোজ দিয়ে। আপনারা বলতে পারেন ফার্স্টে যখন যে ওয়ার্ড আসছে, এটা হচ্ছে যে কি একটা ওয়ার্ড, যেমন প্লিজ, ইটস নট এ ভার্ব। এটা হচ্ছে যে একটা এক্সকিউজ শো করার জন্য যে ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করে থাকি। এই প্লিজ ওয়ার্ডটা দিয়ে আপনি অনেক কিছু বুঝে নিতে পারেন। এটা আপনাকে অনুরোধ করা হয়েছে, বিনয়ের সাথে বলা হয়েছে যে আপনি দরজাটা বন্ধ করুন। তাহলে এই ধরনের আমরা ওয়ার্ড যদি কোনো সেন্টেন্সের শুরুতে বা শেষে যদি আমরা দেখি, তাহলে আমরা বুঝতে পারবো ইটস এ লাইকলি এ ইম্পারেটিভ সেন্টেন্স। সো এখানে মূল যে বাক্যটা সেটা হলো ক্লোজ দ্য ডোর, বিশেষ করে দরজা বন্ধ করুন। আর ক্লোজটা হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স সাধারণত শুরু হবে কি দিয়ে? ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে। নাও আই হোপ ইটস ক্লিয়ার। নাম্বার 2, টার্ন অফ দ্য লাইটস, বাতিগুলো বন্ধ করো। নাম্বার 3, ডোন্ট টক ডিউরিং দ্য স্টাডি, পড়াশোনার সময় কথা বলবেন না।
Number 4, wash your hands before eating. খাওয়ার আগে হাত ধুয়ে নিন। Number 5, please sit down. দয়া করে বসুন। Number 6, open the window. It's hot. জানালা খুলো, গরম পড়ছে। Number 7, be quiet in the library. গ্রন্থাগারে চুপ করে থাকুন। এখানে be quiet in the library অর্থাৎ চুপ করা বলতে এখানে কোনো নীরবতা পালন করাকে বোঝাচ্ছে না এক্স্যাক্টলি। সাধারণত স্কুল লাইব্রেরি, কলেজ লাইব্রেরি, ইউনিভার্সিটি লাইব্রেরি অথবা যে পাবলিক যে লাইব্রেরিগুলো আছে সেগুলোতে যখন আমরা পড়ি আমরা কিন্তু একজন পড়ি না, অনেকজন পড়ি। তো সো লাউডলি আমাদের পড়া ঠিক না, মনোযোগের সাথে আমরা এগুলো চুপচাপ পড়ে নেওয়া ভালো, যাতে করে আমাদের সাইডম্যান বা পাশের যারা আছে তাদের কোনো কি না হয়, পড়া যেন ব্যাঘাত না ঘটে বা তাদের মনোযোগ লঙ্ঘন যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। নাম্বার 8, ডোন্ট টাচ দ্যাট, ইটস হট। এটি স্পর্শ করবেন না বা করো না, এটি গরম। নাম্বার 9, ফিনিশ ইউর হোমওয়ার্ক। তোমার বাড়ির কাজ শেষ করো। নাম্বার 10, ডোন্ট রান ইন দ্য হলওয়ে। হল পথে দৌড়াবেন না। নাম্বার 11, টার্ন ডাউন দ্য মিউজিক, ইটস টু লাউড। সঙ্গীতটি কমিয়ে নাও, এটি খুব জোরে বাজে বা এটি খুব বেড়ে গিয়েছে। নাম্বার 12, ডোন্ট ফরগেট টু বাই মিল্ক। দুধ কিনতে ভুলবেন না। নাম্বার 13, প্লিজ হেল্প মি ক্যারি দিস ব্যাগস। দয়া করে আমাকে এই ব্যাগগুলো বহন করতে সাহায্য করুন। নাম্বার 14, ব্রাশ ইউর টিথ বিফোর বেড। ঘুমানোর আগে দাঁত ব্রাশ করুন। নাম্বার 15, ডোন্ট টাচ দ্য আর্টওয়ার্ক। শিল্পকর্ম স্পর্শ করবেন না। ধরুন আপনি একটা সুন্দর একটা ছবি এঁকেছেন আর সেটা যদি আঁকেন জল রং দিয়ে, ওই জিনিসটা কেউ যখন টাচ করতে যাবে বা টাচ করছে সেই মুহূর্তে আপনি বাক্যটি ব্যবহার করতে পারেন। নাম্বার 16, পুট ইউর ফোন অন সাইলেন্ট মোড। তোমার ফোনটি সাইলেন্ট মোডে রাখো। নাম্বার 17, ক্লিন ইউর রুম। তোমার কক্ষ পরিষ্কার করো। নাম্বার 18, প্লিজ বি অন টাইম। দয়া করে সঠিক সময়ে আসুন। নাম্বার 19, ডোন্ট স্মোক ইন দিস এরিয়া। এই এলাকায় ধূমপান করবেন না। নাম্বার 20, ওয়েট ফর এ টার্ন। আপনার পালার জন্য অপেক্ষা করুন। পালা মিন্স মানে আমরা যে গেমস খেলি না, অনেক সময় আমরা গেমস খেলি, বাজি ধরি, সেক্ষেত্রে একজনের পর একজন স্টেপ বাই স্টেপ একজনের পর একজনের পালা আসে, সেক্ষেত্রে আমরা এই সেন্টেন্সটা ব্যবহার করতে পারি। নাম্বার 21, পে অ্যাটেনশন ইন ক্লাস। ক্লাসে বা শ্রেণীতে মনোযোগ দাও। নাম্বার 22, ডোন্ট ফরগেট টু লক দ্য ডোর। দরজার কড়ি বন্ধ করতে ভুলবেন না। নাম্বার 23, বি কেয়ারফুল হোয়াইল ক্রসিং দ্য রোড। রাস্তা পার হওয়ার সময় সতর্ক থাকুন। নাম্বার 24, পুট ইউর শুজ অন দ্য র্যাক। তাকের বা র্যাকের উপর আপনার জুতা রাখুন। নাম্বার 25, ডোন্ট টাচ দ্য হট স্টোভ। গরম চুলা স্পর্শ করবেন না। নাম্বার 26, প্লিজ পাস মি দ্য সল্ট। দয়া করে আমাকে লবণ দিন। মানে আপনারা যদি কখনো একসাথে খেতে বসেন, সেক্ষেত্রে কারো খাওয়ার সময় কোনো জিনিসের প্রয়োজন পড়লে আমরা কি করি, একজনের কাছ থেকে বলি যে আপনি এই জিনিসটা আমাকে একটু এগিয়ে দেন। সেক্ষেত্রে এভাবে হাত দিয়ে ঠেলে দেওয়া বা হেল্প করা, এই জিনিসগুলো হচ্ছে যে কি পাস করে দেওয়া। তো হতে পারে লবণের ক্ষেত্রে হতে পারে আপনি লবণের জায়গায় সাল্টের জায়গায় রাইস ইউজ করতে পারেন, আর ভেজিটেবল কারি ইউজ করতে পারেন। আপনার যে জিনিসটা প্রয়োজন সেই জিনিসটা এখানে ইউজ করতে পারেন। নাম্বার 27, টার্ন অন দ্য ফ্যান, ইটস টাপি। ফ্যানটি চালু করুন, এটি শ্বাসরোধী বা বায়ুশূন্য। ফর এক্সাম্পল, হয় না আমরা যখন বাহির থেকে হঠাৎ করে বাসায় ফিরি, হয়তো দেখা গেল বাসার দরজা জানালা সবকিছু বন্ধ, এমন সময় এমন আমাদের পাশে যদি কেউ থাকে বলি যে দরজা জানালাগুলো একটু খুলে দাও, ফ্যানটা দ্রুত ছেড়ে দাও, হ্যাঁ কেমন দম বন্ধ হয়ে আসছে,
মনে হচ্ছে যেন রুমের মধ্যে কোনো কি নেই, অক্সিজেন নেই। এমনটা হতে পারে, অফিস রুমও হতে পারে, ক্লাসরুমও হতে পারে। তো যখন এই ধরনের সিচুয়েশন আমরা ফেস করব, তখন আমাদের যদি পাশে কেউ থাকে, তখন আমরা এই সেন্টেন্সটা ব্যবহার করব, তাদের বলবো এই জিনিসটা। নাম্বার 28, ডোন্ট স্পিক ইল অফ আদার্স। অন্যদের খারাপ কথা বলবেন না। নাম্বার 29, রাইট নেম অন দ্য পেপার। কাগজে আপনার নাম লিখুন। নাম্বার 30, ডোন্ট টাচ দ্য ওয়েট পেইন্ট। ভেজা রং স্পর্শ করবেন না। নাম্বার 31, ওয়েট ফর দ্য গ্রিন লাইট টু ক্রস। পার হতে সবুজ বাতি বা আলোর জন্য অপেক্ষা করুন। নাম্বার 32, ডোন্ট ফরগেট টু ফিড দ্য ক্যাট। বিড়ালকে খাওয়াতে ভুলবেন না। নাম্বার 33, প্লিজ পাস মি দ্য রিমোট। দয়া করে আমাকে রিমোট দিন। এরকম একটা সেন্টেন্স আমরা এর আগেও কিন্তু রিপিট করেছিলাম। নাম্বার 34, টেক অ্যান আমব্রেলা, ইট মাইট রেইন। ছাতা নিন, বৃষ্টি হতে পারে। নাম্বার 35, ডোন্ট টাচ দ্য ফ্রেজাইল গ্লাস। ভাঙা কাঁচ স্পর্শ করবেন না। ফ্রেজাইল মিন্স ব্রোকেন। নাম্বার 36, put a bag in the locker. আপনার ব্যাগ লকারে রাখুন। নাম্বার 37, exercise discretion in your decision making. আপনার সিদ্ধান্ত গ্রহণে বিচক্ষণতা অনুশীলন করুন। নাম্বার 38, endeavor to understand the underlying principles. অন্তর্নিহিত নীতিগুলো বোঝার চেষ্টা করুন। নাম্বার 39, cultivate empathy in your interactions. আপনার পরিপূর্ণ ব্যবহারে সহানুভূতি গড়ে তুলুন। নাম্বার 40, refrain from making judgments. দ্রুত বিচার করা থেকে বিরত থাকুন। নাম্বার 41, strive for excellence in all your endeavors. আপনার সমস্ত প্রচেষ্টায় শ্রেষ্ঠত্বের জন্য চেষ্টা করুন। নাম্বার 42, foster a spirit of collaboration in team members. আপনার দলের সদস্যদের মধ্যে সহযোগিতার মনোভাব গড়ে তুলুন। নাম্বার 43, prioritize ethical considerations in your decision making process. তোমার নির্ধারণ প্রক্রিয়ায় নৈতিক বিবেচনা প্রাধান্য দাও। নাম্বার 44, advocate for inclusivity and diversity in your workplace. তোমার কর্মস্থলে সংযোগশীলতা এবং বৈচিত্র্যের জন্য পুরস্কার দাও বা পুরস্কৃত করো। নাম্বার 45, promote a culture of continuous learning within your organization. আপনার প্রতিষ্ঠানের মধ্যে ক্রমাগত শিক্ষার সংস্কৃতি প্রচার করুন। নাম্বার 46, embrace innovative thinking in problem solving. সমস্যা সমাধানে প্রযুক্তিমুখী চিন্তা ভাবনা গ্রহণ করুন। নাম্বার 47, foster an environment of psychological safety for a team. আপনার দলের জন্য মানসিক সুরক্ষা বাড়ানোর জন্য উন্নয়ন করুন। নাম্বার 48, encourage open dialogue and constructive feedback. উন্মুক্ত সংলাপ এবং গঠনমূলক মতামতে উৎসাহিত করুন। নাম্বার 49, foster a culture of accountability and ownership. দায়িত্ব এবং মালিকানার সংস্কৃতি বাড়ানোর জন্য উন্নয়ন করুন। এখানে উন্নয়ন মিন্স কি বোঝাচ্ছে? এটা কোনো রাস্তাঘাটের নির্মাণ কাজ না, এটা হচ্ছে যে কি একটা ট্রেনিং এর মধ্য দিয়ে বিভিন্ন রকমের কি করা, ডেভেলপমেন্টের ভলিউম গুলো বাড়ানো। দ্যাটস ইট। নাম্বার 50, লিড বাই এক্সাম্পল অ্যান্ড ইন্টিগ্রিটি। উদাহরণ দিয়ে নেতৃত্ব দিন এবং সততা প্রদর্শন করুন। তো ধন্যবাদ সবাইকে। আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ করছি। আপনারা সবসময়ের মতো অনুশীলন করবেন। আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি সত্যি আমি খুবই থ্যাঙ্কফুল, এবং যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যে সোশ্যাল মিডিয়াগুলো আছে সেগুলোতে শেয়ার করে দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে আবারও।
আরেকটা ভিডিও আসার পর্যন্ত অপেক্ষা করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।